রাহিম। কম্পিউটার শিক্ষার্থীরা এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য সিএমটি এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট। হাই শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বিগত টিউটোরিয়ালে আমি আপনাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর সম্পূর্ণ আলোচনা করেছি, কিন্তু আমি দেখলাম এর মধ্যে থেকে সবচেয়ে টেবিল গ্রুপটা আপনাদের সবচেয়ে প্রয়োজন। তাই আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনু থেকে টেবিল গ্রুপের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। অর্থাৎ এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের টেবিল গ্রুপের যে কাজগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা এই সাব মেনুর কাজগুলো আমরা দেখব এবং শিখব। তাহলে আমরা দেখি যে এমএস ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের টেবিল গ্রুপের মধ্যে কি কি কাজ রয়েছে। টেবিল গ্রুপ যখন আমরা ওপেন করব তখন দেখতে পারবো যে ইনসার্ট টেবিল, এরপরে দেখতে পারবো যে ড্র টেবিল, এরপরে দেখতে পারবো এক্সেল স্প্রেডশিট, এরপর আমরা দেখতে পাবো এই কুইক টেবিলস। আর যখনই আমরা কোনো টেবিল ওপেন করব তখন আরেকটি মেনু বার চলে আসবে, সেটা হচ্ছে ডিজাইন মেনু। ডিজাইন মেনু যখন আমরা ওপেন করব তখন দেখা যাবে যে সেখানে দেয়া আছে টেবিল স্টাইল গ্রুপ, এরপরে টেবিল স্টাইলস অপশন আছে, অপশন গ্রুপ আছে, তারপরে টেবিল স্টাইল গ্রুপ আছে, তারপরে শেডিং আছে, তারপর বর্ডার আছে, এরপর ড্র বর্ডার গ্রুপস আছে। এরপরে আরেকটা মেনু বার সেখানে ওপেন হবে, সেটা হচ্ছে লেআউট মেনু। লেআউট মেনু এটাও কিন্তু টেবিলের একটি অংশ। অর্থাৎ এই লেআউট মেনুতে রয়েছে টেবিল গ্রুপ, তারপর র অ্যান্ড কলামস গ্রুপ, এরপর হচ্ছে মার্কস গ্রুপ, এরপর সেল গ্রুপস, এরপর অ্যালাইনমেন্ট গ্রুপ, এরপর হচ্ছে ডাটা গ্রুপ। তাহলে আমরা এখন এমএস ওয়ার্ড ওপেন করলাম, করার পরে এখন ইনসার্ট মেনুতে আমরা ক্লিক করি। ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টেবিল গ্রুপ। টেবিল যখন ওপেন করবো দেখেন আমাদের সর্বোচ্চ দেওয়া আছে কয়টা, এখানে 10টা কলাম দেওয়া আছে এবং 8টা রো দেওয়া আছে। তাহলে আমি সাপোজ এগুলি নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের দেখেন দুইটা মেনু বার ওপেন হয়েছে। একটা হচ্ছে ডিজাইন মেনু বার বা ডিজাইন রিবন, আর একটা হচ্ছে লেআউট বা লেআউট রিবন। আমাদের কিন্তু দুইটা ওপেন হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখলাম যেটা ইনসার্ট গ্রুপের হচ্ছে টেবিলের, অর্থাৎ এই টেবিলগুলো আমরা যে অঙ্কন করছি সেটা। এখন আমরা চলে যাই যে আসলে টেবিলের পরে দেওয়া আছে ড্র টেবিল। তাহলে আমি এখানে ক্লিক করি, করার পরে আমি ইচ্ছা করলে দেখেন এখান থেকে টেবিল ড্র করতে পারবো, যেভাবে ইচ্ছা আমি সেভাবে কিন্তু ড্র করতে পারবো। অর্থাৎ আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা টেবিল ড্র করব। এটি হচ্ছে টেবিল ড্র এখানকার কাজ। এরপরে আমি চলে যাই যে এখানে তারপরে দেওয়া আছে দেখেন যে এক্সেল স্প্রেডশিট। আসলে এক্সেল স্প্রেডশিটটা কি সেটা। আর আমরা যে ড্র করলাম তখন কিন্তু দুইটা মেনু বার আমাদের কিন্তু চলে আসে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তাহলে এখন এক্সেল স্প্রেডশিটটা আমরা ক্লিক করি। তাহলে এখানে যাই, যাওয়ার পরে এক্সেল স্প্রেডশিটটা আমরা ওপেন করি। দেখেন করলাম, করার পরে আমাদের কিন্তু এরকম চলে আসছে। আসার পরে আমরা কিন্তু এখানে কি করতে পারবো, যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণন করতে পারবো, ভাগ করতে পারবো। এগুলো কিন্তু আমরা সবকিছু করতে পারবো। তাহলে আমরা দেখি, এখানে আমরা শুরু করি। তাহলে আমি আপনাদের দেখেন এক্সেল স্প্রেডশিটটা নিলাম, নেওয়ার পর আমার কিন্তু এরকম ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখেন আমি এখানে যোগ করব। তাহলে আমি এখান থেকে সরাসরি যোগ করতে পারছি। তাহলে এস ইউ, আমাদের যোগের নিয়ম হচ্ছে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে সেরে আমরা হচ্ছে সাম, এস ইউ এম, সাম থেকে তারপরে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করবো, করার পরে আমরা কি করবো, কোলন দেবো। কোলন দেওয়ার পরে লাস্টে আবার আমরা কি করবো, লাস্টে ক্লিক করবো, করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো। তাহলে দেখেন আমাদের কোন পর্যন্ত আমরা যোগ করছি তা কিন্তু আমাদের ঘরের মাধ্যমে ইন্ডিকেট করছে। তাহলে দেখেন আমরা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত, 34। আমরা এভাবে যোগ করতে পারি। আবার যদি আমি মনে করি যে এটা আমি কি করবো, ড্রাগ করে নিলাম, তাহলে দেখেন আমি কিন্তু এখানে 0 হয়েছে। তাহলে আমি সাপোজ এখানে দিলাম 20, এখানে দিলাম 20, এখানে দিলাম 10, তাহলে কত হবে, আমার 50 হবে। তাই না, অটো কিন্তু 50 নিয়ে নিল। এখন আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগের আমি হচ্ছে কি করব, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে 12 থেকে আমরা 3 বিয়োগ করবো। তাহলে বিয়োগ চিহ্ন দিলাম, এটা দেওয়ার পর কত হবে, আমাদের কিন্তু 9 হয়ে গেল। যদি আমরা আবার বিয়োগ করতে তাহলে কিন্তু আমাদের বারবার করতে হচ্ছে না, একবার করে আমি যদি ড্রাগ করে নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন আমি এখানে দিলাম 20, আর এখানে মাইনাস দেবো হচ্ছে 15। 20 এর থেকে 15 মাইনাস করলে কত হয়, দেখেন 5। অর্থাৎ 20 এর থেকে 15 বাদ দিতে থাকে আমাদের 5। এরপরে দেখেন আমরা গুণন, গুণন করব। তাহলে আমরা ইকুয়াল দিলাম, আমরা যে 12 দিলাম, এরপর গুণন দিলাম, এরপর 4, 4 বারণ কত, 48। দেখেন আমাদের 48 হয়ে গেছে। এখন সাপোজ আমি আবার এটা কি করলাম, এটাকে আমি আবার ড্রাগ করে নিলাম, যে প্লাসের মতো চিহ্ন আসলে তখন কিন্তু ড্রাগ হবে। এরপরে আমি এখানে দিলাম হচ্ছে
সাপোজ 10 গুণন হচ্ছে 5, তাহলে 5 10 কত, 5 10 কে 50, দেখেন 50 হয়ে গেছে। এখন শতকরা, এখন আমরা শতকরা বের করবো, তাহলে ইকুয়াল এটা কত পার্সেন্ট দিয়ে আছে, গুণন 5%, এটা আমি 5 দিলাম, এই 5 এর পরে ক্লিক করলাম এবং পার্সেন্ট দিলাম, দেওয়ার পর দেখেন আমার হচ্ছে 5 হয়। এখন আমি আবার এটা ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে আমি সাপোজ এখানে দেবো হচ্ছে 200 ভিতরে হচ্ছে 10% কত, এটা আমি 10% দিলাম, তাহলে কিন্তু আমার চলে আসবে। অর্থাৎ 200 কে 10% দিলে হচ্ছে আমাদের আসে 20। তারপরে আমরা 10%, তাহলে 10 10 20। এরপরে আমরা চলে আসি এই ভাগ, অর্থাৎ ভাগ করব, তাহলে এটা আমি সমান সমান দিয়ে দিলাম, সমান সমান অবশ্যই কিন্তু দিতে হবে, দেওয়ার পরে আমরা ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে এটা দেওয়ার পরে দেখেন আমাদের চলে আসলো 4 4 5 20, আমরা জানি। আবার আমি এটাকে কি করলাম, ড্রাগ করলাম, ড্রাগ করার পরে সাপোজ এখানে দিলাম আমি 50, ভাগ দিলাম কত 10, 5 10 কে কত 50, তাহলে ভাগ করলে কত হবে, তাহলে আমি এটা ড্রাগ করলাম, দেখেন আমার চলে আসলো, তাহলে 5 কিন্তু। এরপর আমাদের গড়, অর্থাৎ এই তিনটা সংখ্যার গড় আমরা বের করতে চাচ্ছি, তাহলে ইকুয়াল দেব, দেওয়ার পরে এ ভি ই আর এ জি ই, এভারেজ, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, দেওয়ার পরে আমি কি করবো, প্রথম ঘরে ক্লিক করবো, এরপর কোলন দেবো, দেওয়ার পরে লাস্টের ঘর, দেওয়ার পরে আমি এটা কি করবো, ক্লোজ করবো, করার পর দেখেন আমার গড়ে হচ্ছে 14। এখন যদি আমি চাই যে 14 আরো করতে, তাহলে দেখেন আমি এখানে কিন্তু ড্রাগ করলাম কিন্তু, তাহলে আমি ড্রাগ করার পরে আমি এখানে দেবো 12 10 এখানে 30, তাহলে কিন্তু আমার গড়ে চলে আসবে। এইটাই হচ্ছে আমাদের এক্সেল স্প্রেডশিটে আমরা কিন্তু কাজ করতে পারি। তাহলে সাপোজ আমাদের কিন্তু এটা এক্সেল দিয়ে করলাম, তাহলে আমি ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু টেবিল হয়ে গেছে। এখন কন্ট্রোল F2 দেই, F2 দিলে পরে দেখেন আমার কিন্তু এখানে টেবিল আকারে হয়ে গেছে, এইভাবে টেবিল আকারে আমার চলে আসবে। তাহলে এমএস ওয়ার্ডে কিন্তু আমরা এক্সেল এর সাহায্য নিয়ে যোগ গুণন ভাগ শতকরা সবই কিছু করতে পারি। এটা হচ্ছে আমাদের সহজে কাজ করার আরেকটা উপায়। আবার যদি আমরা চাই যে এখানে চেঞ্জ করবো, তাহলে কি করবো, তাহলে এর মাঝে ডাবল ক্লিক করলে আমাদের আবার এটা চলে আসবে, আবার যদি বাইরে ক্লিক করি তাহলে এটা আবার চলে যাবে। এইভাবেই আমরা এক্সেল এর মাধ্যমে কাজ করতে পারি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সেল এর হচ্ছে কি, আমাদের হচ্ছে কুইক টেবিল, অর্থাৎ কুইক টেবিল নিলে আমরা এখানে কি করব, একটা হচ্ছে ক্যালেন্ডার তৈরি করব। তাহলে ক্যালেন্ডার যদি আমি তৈরি করতে চাই, তাহলে দেখেন আমি এখানে কিন্তু সবকিছু চেঞ্জ করে দেবো। এখানে নাম যদি দেই ডিসেম্বর, DECEMBER, EMBER, ডিসেম্বর দিলাম। এখন যদি আমি চাই যে এখানে হচ্ছে আমি 4 দিয়ে শুরু করবো, 14 দিয়ে শুরু করবো, 4 দিয়ে শুরু করবো, এখানে কেটে দিলাম, এখানে 1 দেবো, এইখান থেকে শুরু হয়েছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এইটাই হচ্ছে আমাদের মূলত টেবিল গ্রুপের এই যে সাব মেনুগুলো আছে এগুলো এই কাজ। এখন টেবিল ওপেন করলে যে কাজটা গুলো হয় সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তাহলে দেখেন আমরা যখন এই যে টেবিল ওপেন করলাম, তখন কিন্তু আমাদের ডিজাইন চলে আসছে। তাহলে ডিজাইনে আমরা সর্বপ্রথম এটাকে কি করলাম, সিলেক্ট করলাম, করার পরে আমাদের প্রথমে দেওয়া আছে টেবিল স্টাইল অপশন। এখন টেবিল স্টাইল অপশনের ভিতরে আমরা সাপোজ এটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমি এখান থেকে যে কোনো একটা শো করব। তাহলে দেখেন হেডার টুটা দিলাম, হেডার উঠে গেল, আবার দিলাম, আবার টোটাল রো করলাম, টোটাল রো হলো। আবার যদি আমি চাই বাউন্ডেড রোজ, দেখেন বাউন্ডেড রোজ হয়ে গেল। আবার এই যে দেখেন আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে আমরা ফলো করব। তাহলে আবার দেখেন আমি ফার্স্ট কলাম দিলাম, ফার্স্ট কলাম আসবে, আবার দেখেন দিলাম, উঠে গেল। এরপরে আমরা চাচ্ছি যে লাস্ট কলাম, দেখেন লাস্ট কলাম দিলে লাস্ট কলাম থাকবে, যেখানে কিন্তু আমরা তাকালে আমরা দেখতে পারবো যে আসলে চেঞ্জ হচ্ছে কিনা। তারপর আমরা বাউন্ডেড কলামস, বাউন্ডেড কলাম দিলাম, দেখেন এই যে আমাদের এখানে দেওয়া আছে, আমরা অর্থাৎ এখান থেকে যেটা সিলেক্ট করবো সেটাই তখন হয়ে যাবে। অর্থাৎ দেখেন আমি এটা উঠা দিলাম, তাহলে কিন্তু এটা উঠে গেল। আবার এটা আমি দিয়ে দিলাম, আচ্ছা এটা আমি দিলাম, দেখেন আমার কিন্তু আসছে। আবার যদি আমি এটা উঠা দিই, দেখেন চলে গেল। আবার এই যে ফার্স্ট কলাম, দেখেন আমার দেওয়া আছে, আবার উঠা দিলাম, এটা আবার চলে গেল, এই যে আসলো। এইভাবে আমরা কিন্তু এখানে টেবিল অফ অপশনে কাজটা করতে পারি। আর এখানে হচ্ছে আমরা স্টাইল অর্থাৎ ডিজাইনটা নিতে পারি। আবার আমি এটাতে চলে গেলাম নর্মালে, নর্মালে যাওয়ার পর এখন দেখেন আমাদের দেওয়া আছে শেডিং। শেডিং এর কাজটা কি, অর্থাৎ আমি সাপোজ এটিকে সিলেক্ট করলাম, করার পরে আমি এটার একটা কালার দেবো, তাহলে এটা একটা কালার। আবার আমি এটা একটা কালার দেবো, তাহলে আমি যে ক্লিক করলাম, দেখেন কালার হয়ে গেল। আবার আমি এটা ক্লিক করলাম, এটা আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমার এটা কিন্তু আবার আরেকটা কালার হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত শেডিং এর কাজ। এরপর আমরা দেখতেছি বর্ডার, অর্থাৎ বর্ডার হচ্ছে এই যে আমাদের পুরা যে টেবিলটা আছে, টেবিলের যে ঘরটা, এটি কিন্তু বর্ডার, একেই বলা হচ্ছে বর্ডার। অর্থাৎ আমি দেখেন এখানে নো বর্ডার করে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু ঘর ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমরা যখন প্রিন্ট দেবো, প্রিন্ট প্রিভিউতে গেলাম, তখন কিন্তু কি আমাদের কিন্তু ঘর আছে, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন। তাহলে এটাই হচ্ছে আমাদের বর্ডারের মূলত কাজ। তাহলে আমি আবার অল বর্ডার দিলাম, দেখেন আমি অল বর্ডার দিই, তখন কি হবে, অল বর্ডার দিলে তখন কন্ট্রোল এই F2 দিলে পারে, এই যে আমার দেখেন এখন কিন্তু সব বর্ডার দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মূলত বর্ডারের কাজ।
এরপরে যদি আমরা চাই যে না বর্ডার আমরা অন্যগুলো দেবো, আমরা কিন্তু অন্য থেকে দিতে পারবো, যে এখানে দেয়া আছে বিভিন্ন ধরনের বর্ডার, সেই বর্ডার কিন্তু আমরা দিতে পারবো। ঠিক আছে, এই দেখেন আমি দিয়ে দিলাম, মোটা হয়ে গেল। অর্থাৎ বর্ডার আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, আবার ড্র করতে চাইলে ড্র করতে পারি। এইভাবে আমরা বর্ডার গুলো চেঞ্জ করতে পারি। এখন আমি আবার পূর্বের অবস্থানে যাচ্ছি, আনড্র, অর্থাৎ আমাদের আগে যে অবস্থানে ছিল। এরপরে আমাদের দেয়া আছে যে ড্র বর্ডার্স, অর্থাৎ আমরা ড্র যে করতে পারি বর্ডার গুলো, সেগুলো আমরা এখন দেখবো। তাহলে সর্বপ্রথম আমি কি করলাম, এখানে একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই আমার এই মোটা করে নিলাম। আবার যদি চাচ্ছি যে না আমার এই ডিজাইনটা চুজ হচ্ছে না, আমি এই ডিজাইনটা নেবো, তাহলে দেখেন আমার এই যে কালারটা আমি আবার চেঞ্জ করে দিচ্ছি, লাল কালার। তাহলে আমি এখন যখনই ড্র করবো তখন যেন আমার ওই রেড কালার ওই ডিজাইনটাই হবে। দেখেন আমি দিচ্ছি, যেভাবে দেবো আমি সেইভাবে কিন্তু আমার হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এইভাবে টেবিল ড্র করতে পারি এবং এভাবে সাজাতে পারি। তাহলে আমাদের কি ড্র হচ্ছে না? আবার যদি চাই যে না আমরা এগুলো আমার চুজ হচ্ছে না, আমি কি করব, মুছে দেব। তাহলে ইরেজারের কাজটা কিন্তু মুছা, যেমন পেন্সিলের লেখাকে আমরা ইরেজার দিয়ে মুছি, তেমনি এটা দিয়ে দেখেন আমি যে কেটে দিলাম চলে গেল, মুছে এটা কেটে দিলাম চলে গেল। অর্থাৎ আমি কিন্তু এখানে কি করতে পারবো, মুছে দিতে পারবো। এটাই হচ্ছে মূলত ড্র বর্ডারের কাজ। ঠিক আছে, আমরা এইভাবে কাজ করব, তাহলে আর আমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। তাহলে যে আমি কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এটাই মূলত আমাদের ডিজাইন মেনু বারের কাজ। তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে কি, লেআউট। লেআউট গ্রুপের আসলে কাজটা কি সেটা আমরা এখন দেখব। এখন দেখেন আমরা যখনই হচ্ছে লেআউট মেনু বারটা ওপেন করলাম, প্রথমে দেয়া আছে কি আমাদের টেবিল। টেবিলের ভিতর কি কি দেওয়া রয়েছে, সিলেক্ট। অর্থাৎ এখানে আমি যদি কি করি, আমি যে সেল সিলেক্ট করবো, তাহলে সাপোজ ধরেন আমি এখানে কি রাখলাম, আমি এখানে হচ্ছে কার্সার রাখবো। রাখার পরে এই যে এখানে আমি রাখছি, এখন কি চাচ্ছি আমি সেল সিলেক্ট করতে। তাহলে এই যে ক্লিক করলাম, দেন সেল সিলেক্ট হলো। আবার যদি বলি যে না আমি সেল সিলেক্ট করতে চাচ্ছি না, কলাম সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কলাম কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার যদি বলেন যে না আমি কলাম না আমি রো সিলেক্ট করবো, তাহলে এখান থেকে আমি যে রোতে ক্লিক করবো, দেন রো সিলেক্ট হয়ে যাবে। আবার যদি বলেন যে না আমি চাচ্ছি যে টেবিল সিলেক্ট করতে, তাহলে আমাকে এখান থেকে টেবিলটা সিলেক্ট হয়ে যাবে, দেখেন পুরো টেবিল সিলেক্ট হয়ে গেল। এইটাই হচ্ছে সিলেক্টের কাজ। আর ভিউ গ্রিড লাইন, অর্থাৎ আমাদের যে টেবিলটা দেওয়া আছে এটি কিন্তু ভিউ গ্রিড লাইন, অর্থাৎ আমাদের পুরো টেবিলে এখানে শো করছে, এটি হচ্ছে ভিউ গ্রিড লাইন। এরপর আমাদের দেওয়া আছে কি প্রপার্টিজ। আসলে প্রপার্টিজ এর কাজটা কি, আমরা এই যে টেবিল গুলো তৈরি করেছি, এখানে রো কলাম সেল এগুলো নিয়ে কিন্তু একটা টেবিল তৈরি হয়েছে, এতে এটার হচ্ছে প্রপার্টিজ। অর্থাৎ আমি এখানে ক্লিক করবো, প্রথমে দেওয়া আছে টেবিল। যদি আমরা টেবিলকে বড় করতে চাই, এর সাইড থেকে নিতে চাই বা ইঞ্চিতে পরিবর্তন করতে চাই, তাহলে দেন আমি এতে ক্লিক করলাম, আমার কিন্তু বড় হয়ে যাচ্ছে এত ইঞ্চি। তাহলে দেখেন আমার কিন্তু কি হলো, বড় হয়ে গেল টেবিল। আবার যদি আমি কি করতে চাই, ছোট করতে চাই, এই প্রপার্টিসে গিয়ে, তাহলে কিন্তু আমি আবার ছোট করতে পারবো। দেখেন আমি যদি ছোট করি, আবার দেখেন ছোট হতে চলে আসবে, এই যে ছোট হয়েছে এখন, এই কিন্তু ছোট হয়ে গেল। অর্থাৎ টেবিলকে আমরা কিন্তু এইভাবে করতে পারি। এরপরে যদি চাই যে না আমি চাচ্ছি কি রোটা হচ্ছে কি করব, আমরা রোটা হচ্ছে বাড়াবো। যদি সাপোজ আমি এতে দিয়ে দিলাম, তাহলে আমার রোটা কিন্তু বেড়ে যাবে। বেড়ে গেছে, দেখেন রোটা কিন্তু আমার অনেক বেড়ে গেল। তাহলে আমি যদি চাই যে না রো আমি আর কমাতে চাই, তাহলে কিন্তু আমি কমা দিতে পারবো, যে আমার কিন্তু চলে আসবে, যে ছোট হয়ে আসবে। ঠিক আছে, ছোট হয়ে আসছে এইটা। এরপরে যদি চাই যে না আমি চাচ্ছি কি যে কলাম, কলাম বড় করতে, তাহলে আমি কিন্তু কলামে যেখানে আমাদের দেয়া আছে কলামটা আমি সিলেক্ট করলে পর এই যে যদি আমি এই যে বড় বানাই, তাহলে দেখেন আমার কলামও কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা কলামও বড় করতে পারি। অর্থাৎ কলাম যদি বড় করতে চাই, দেখেন বড় হচ্ছে। এটাই হচ্ছে মূলত আমাদের কলামের কলামের কাজ। এরপরে যদি চাই যে না আমি চাচ্ছি সেল বড় করতে, তাহলে কিন্তু সেলও বড় করতে পারবো। এখানে কিন্তু দেয়া আছে, যদি আমি সেল আরো বড় করতে চাই, এই যে আমি সাপোজ এখানে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার সেলও বড় হবে। ঠিক আছে, এই যে আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি সেল বড় করতে যাচ্ছি, সেল কিন্তু বড় হয়ে যাবে। অর্থাৎ এখানে কলাম বা সেল কত বড় করতে চাই সেটা কিন্তু আমার নির্ভর করবে কি, আমার সেটা নির্ভর করবে এখানকার উপরে। অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম, করার পরে ওকে দিলাম, তাহলে কিন্তু আমার বড় হয়ে যাবে। ঠিক আছে, এটি হচ্ছে প্রপার্টিজ এর মূলত কাজ। এখন আমরা দেখব যে ডিলেট অপশন। ডিলেট অপশনের ভিতরে দেখেন আমি সাপোজ এখানে ক্লিক করলাম, করার পরে আমি চাচ্ছি কি প্রথম কি দেওয়া আছে, সেল, সেল ডিলিট করতে, তাহলে কিন্তু আমার সেলটা ডিলিট হয়ে গেল। দেখেন সেলটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি চাই যে হচ্ছে কলাম ডিলিট করতে, তাহলে কিন্তু আমি এই যে ক্লিক করব, এখন কিন্তু কলাম ডিলিট হয়ে যাবে। আবার যদি চাই যে আমি কি রো ডিলিট করতে, সাপোজ এখানে নিচে আমি ক্লিক করলাম, করার পর এখানে এক দিলাম, তাহলে এই যে এইটা আমি রো ডিলিট করতে চাচ্ছি, তাহলে দেখেন রোতে ক্লিক করবো, তাহলে কিন্তু ওই এক চলে গেল। তাহলে এটা। আর যদি আমি চাই যে কলাম ডিলিট করে দিতে, এই টেবিল ডিলিট করে, তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে কিন্তু টেবিলে চলে যাবে। অর্থাৎ আমরা এইভাবে কলাম রো এবং সবকিছু ডিলিট করতে পারি। এরপর আমরা চাই হচ্ছে
কি করব, আমার সাপোজ এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। চাচ্ছি আমরা কি এক একটা রো বাড়াতে। তাহলে আমরা রো যদি বাড়াতে চাই তাহলে সাপোজ আমি কোথায় চাচ্ছি, নিচে না উপরে? নাহলে আমি নিচে চাইলে দেখেন নিচে আসবে। আর যদি আমি উপরে চাই তাহলে কিন্তু আমি এই যে যেমন এখানে 2 দিলাম, এখানে 3 দিলাম। আমি চাচ্ছি এটা উপরে বাড়াতে। তাহলে আমি কিন্তু এখানে কি করব, অ্যাবাভ। অ্যাবাভ দিলে কিন্তু আমাদের উপরে বের হবে। এখন আমরা নিচেও দিতে পারবি, আবার উপরেও দিতে পারি। তাহলে অ্যাবাভ হচ্ছে উপরের রোর জন্য আর বিলো হচ্ছে নিচের রোর জন্য। এরপরে লেফট, আমরা চাচ্ছি যে লেফটে আমরা একটা কলাম বাড়াতে। তাহলে দেখুন লেফটে বের হয়ে গেল। আবার যদি চাই যে না রাইটে বাইর করতে, তাহলে আমরা এখানে ক্লিক করবো। দেখেন আমি রাইটে ক্লিক করলাম, তাহলে রাইটে দিতে হলো। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রোজ এন্ড কলামস এর কাজ। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্জ। মার্জের কাজটা কি? অর্থাৎ সাপোজ ধরেন আমার কয়েকটা সেল মিলে একটা সেল করতে চাই, তাহলে ধরেন একটা হয়ে গেল। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মার্জের কাজ। দেখেন আমি আবার দেখাই, এই যে কয়েকটা ঘর সিলেক্ট করে নিলাম, করার পরে মার্জে ক্লিক করবো, তাহলে আমার কিন্তু কয়েকটা ঘর মিলে একটা ঘর হলো, একটা সেল হলো। এখন আমাদের কি আছে, স্প্লিট সেল। সাপোজ আমি এখানে চাচ্ছি যে কয়েকটা সেল করতে, অর্থাৎ আমি কয়টা দিয়েছে কলাম, কলাম এক কয়জন এক দুইটা তিনটে চারটে পাঁচটা দেবো। তাহলে যে আমি ওকে দিলাম, দেখেন আমার পাঁচটা কিন্তু হয়ে গেছে। আবার যদি চাই যে না আমি পাঁচটা না আমি আর বেশি দেবো, তাহলে কিন্তু দেখেন আমি যে সাপোজ এখানে একটু বড় করে নিলাম, মার্জ করে নিলাম, নেওয়ার পর আমি এখানে চাচ্ছি কয়টা, পাঁচটা। তাহলে আমি এই যে এখানে দিয়ে দিলাম পাঁচটা, আর এখানে দিয়ে দিলাম দুইটা। তাহলে আমার কিন্তু 5 আর 2 এটা হয়ে যাবে, 2 ঘরে কিন্তু হয়ে যাবে। হয়েছে? এইভাবে আমরা স্প্লিট সেল করতে পারি। সাপোজ আবার এখানে দিলাম, এখানে সাপোজ আবার এখানে স্প্লিট সেল দেই, এখানে 2, এখানে 2, চারটা দিলাম। তাহলে যে ওকে দিলাম, দেখেন আমার কিন্তু এখানে হয়ে গেল চারটা। তাহলে আমরা এইভাবে কিন্তু রো এবং কলাম এবং এগুলো বাড়াতে পারি। এরপরে কি দেখা যাচ্ছে, স্প্লিট সেল। আসলে স্প্লিট সেল, স্প্লিট টেবিলের কাজটা কি? স্প্লিট সেল হচ্ছে বাড়ানো, আর স্প্লিট টেবিল কাজ হচ্ছে যে টেবিলকে ডিভাইডেড করা। অর্থাৎ আমি কার্সার এখানে রাখলাম, রাখার পরে আমি চাচ্ছি এখান থেকে টেবিলটা ডিভাইডেড করতে। তাহলে দেখেন আলাদা হয়ে যাবে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে টেবিলটা আলাদা হয়ে যাবে। আবার যদি চাই এখান থেকে আবার আলাদা করব, আবার এখানে স্প্লিট টেবিলে ক্লিক করবো, তখন কিন্তু আবার আলাদা হয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূলত স্প্লিট টেবিলের কাজ। এখন আমরা যে কাজটা শিখবো সেই কাজটা হচ্ছে কোনটা, এই যে সেল সাইজ। অর্থাৎ এখানে প্রথম দিয়ে আছে অটো ফিট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার অটো ফিট হয়ে যাবে। আবার যদি চাই যে পূর্বের অবস্থানে যেতে, তাহলে কিন্তু আমরা আবার পূর্বের অবস্থানে যেতে পারবো। আবার যদি উইন্ডোজ আকার করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে কলাম ওয়াইড যদি করতে চাই, সেটা আমরা করতে পারবো। অর্থাৎ আমাদের উইন্ডোজে চলে যাবে, আবার যদি আমরা চাই অটো ফিট করতে, অটো ফিট হয়ে যাবে। এটি আমাদের মূলত কাজ। এরপর আমাদের হচ্ছে কি দিয়ে আছে, হাইট। অর্থাৎ এটি কিসের হাইট, রোর হাইট বাড়ানোর জন্য। সাপোজ আমি এই যে রো, এটা হচ্ছে রো, রোর হাইট বাড়াতে চাই, দেখেন এই যে আমার কিন্তু রোর হাইট বাড়তেছে। আবার যদি কমাতে চাই, কমাতে পারছি। আবার এটা কি, এটি কিন্তু আমাদের টেবিলের কলামের বাড়ানো। অর্থাৎ টেবিলের কলামের আমরা ওয়াইডটা বাড়াবো, প্রস্থটা বাড়াবো, দেখেন বাড়তেছে। এইভাবে আমরা কি করতে পারি, এখান থেকে রো এবং কলামের সাইজটা কমাতে পারি এবং বাড়াতে পারি। এরপরে আমরা চলে আসছি এই যে এটি দিয়ে আছে কি, ডিস্ট্রিবিউট রোজ আর হচ্ছে ডিস্ট্রিবিউটস কলাম। অর্থাৎ আমাদের এখানে আমরা যে কাজটা করলাম এটা কিন্তু এটা, অর্থাৎ কত এগুলো দেয়া আছে আমরা সেগুলো কিন্তু এখানে কাজ করছি। ঠিক আছে, আমরা এখানে কাজ করব। তাহলে সেলের সাইজ কলাম যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু এখানে দেয়া আছে যে আমরা যে ডিস্ট্রিবিউশন করতে চাচ্ছি সেই ডিস্ট্রিবিউশনের এগুলো। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট। আসলে অ্যালাইনমেন্টের কাজটা কি সেটা আমরা দেখবো। আমি সাপোজ কয়েকটা ঘর মিলে একটা সেল করে নিলাম, করার পরে আমি এখানে আমার নামটা লিখবো। আমি আমার নাম লিখলাম। নাম লেখার পরে আমি এটা চাচ্ছি ডিরেকশন, টেক্সট ডিরেকশনে ক্লিক করলাম, দেখেন আমার উল্টা হয়ে গেল। হওয়ার পরে আমি যে পজিশনে নিতে চাবো সেই পজিশনে কিন্তু যাবে। দেখেন আমি যে এখানে নিতে চাই এখানে যাবে, নিচে নিতে চাইলে নিচে যাবে, সেন্টার নিতে চাইলে সেন্টারে যাবে, মিডলে নিতে চাইলে মিডলে যাবে, আপে নিতে চাইলে আপে যাবে, আবার লেফটে নিতে চাইলে লেফটে যাবে, যে লেফটের নিচে চাইলে লেফটের নিচে যাবে, আবার লেফটের উপরে চাইলে লেফটের উপরে যাবে। এইভাবে আমরা পজিশন এখানে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আবার যদি চাই টেক্সট ডিরেকশন, আমি যেটা উল্টা করলাম। আবার যদি এই পার্টি করতে চাই, এই পার্টি করতে পারবো। অর্থাৎ আমরা টেক্সট ডিরেকশনে এইভাবে কাজ করি। এখন দেখেন আমি এটা দিলাম, দেওয়ার পর আমাদের এই যে এখানে কি আছে, জায়গা ফাঁকা আছে। আমরা যদি চাই এই জায়গাটাকে আরো ফাঁকা, কেন আরো আমরা চাপিয়ে দেবো, তাহলে কিন্তু এই যে আমাদের লেফট এবং রাইট এটা দেওয়া আছে। আমরা এটাকে কি করব, এটাকে আমরা জিরো করে দেবো। দেখেন আমি এটা জিরো করে দিই, এটাও আমি জিরো করে দিই, তাহলে আমাদের দেখা যাবে কি লেখাটা আরো কিন্তু চেপে গেছে। দেখেন এখন আমি এটা ওকে দিলাম, দেখেন চেপে গেছে। আগে কিন্তু সাদা কিছু অংশ ছিল। অর্থাৎ আমরা অ্যালাইনমেন্টের থেকে নিজেদের ইচ্ছা মতো যে কোনো পজিশনে টাকা নিয়ে যেতে পারি, এবং এখানকার যে মার্জ আছে সেই মার্জটা আমরা কি করতে পারি, মার্জটা আমরা কমিয়ে দিতে পারি। তাহলে আমাদের এটাই হলো হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। এরপরে আমরা চলে আসি শর্টে। শর্টের ভিতরে আমি সাপোজ এখানে দিয়ে দিলাম কি, এখানে দিলাম হচ্ছে 1, এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে 2, এখানে দিলাম 3, এখানে দিলাম 4। এই যে আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এগুলো কি করব, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে। যে আমি এখানে দিলাম, ঠিক আছে, এখানে আমি
কি করতে চাচ্ছি, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করব। তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তাহলে আমরা দেখেন এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করব। তাহলে আমি যে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে শর্টে যাব, যাওয়ার পরে কি আমাদের অ্যাসেন্ডিং আছে, ডিসেন্ডিং করব। তাহলে কিন্তু আমাদের ধারাবাহিক উল্টে যাবে। তাহলে দেখেন আমার 4 আসলো, তারপরে 3 আসলো, তারপর 2 আসলো, তারপরে 1 আসলো। আবার এখানে বি, ডি আসলো, সি আসলো, বি আসলো, এ আসলো। আমি আবার চাচ্ছি কি এটিকে আবার চেঞ্জ করতে, যে অ্যাসেন্ডিং অবস্থায় নিয়ে আসতে। তাহলে আমরা ক্লিক করবো, দেখেন আবার এই যে চলে আসলো। অর্থাৎ এইভাবে আমরা ধারাবাহিকভাবে কি করতে পারি, সংখ্যাকে চেঞ্জ করতে পারি। এটি মূলত আমাদের শর্টের কাজ, অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করা। এরপরে আমরা যদি দেখতে পাচ্ছি কনভার্ট টু টেক্সট, আমরা যদি চাই যে এটাকে এই প্যারাগ্রাফ আকারে দেখবো, তাহলে প্যারাগ্রাফ আকারে দেখতে পারবো। আমরা যদি চাই যে না আসলে প্যারাগ্রাফ আকারে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি ট্যাবের আকারে, তাহলে আমরা ট্যাব আকারে দেখতে পাবো। আবার যদি বলি যে না আসলে আমার ট্যাব আকারের প্রয়োজন না, আমি চাচ্ছি যে অন্যভাবে কলাম আকারে দেখবো, তাহলে কিন্তু কলাম আকারে আমরা দেখতে পারবো। অর্থাৎ যেভাবে ইচ্ছা আমি সেইভাবে এখান থেকে কনভার্ট টু টেক্সট করতে পারবো। এরপরে আমাদের দেওয়া আছে ফর্মুলা। এখন ফর্মুলার কাজটা কি সেটা আমি দেখাবো। তাহলে দেখেন আমি এখানে কি করলাম, এখানে আমি দিতে চাচ্ছি ফর্মুলা। ফর্মুলা থেকে দেখেন আমি যদি এখানে চাই যে আমি এখানে ফর্মুলা কি করবো, যোগ। তাহলে কিন্তু আমাদের দেওয়া আছে সাম লেফট, অর্থাৎ লেফটের থেকে যদি আমি যোগ করতে চাই, তাহলে লেফটের থেকে আমি যোগ করতে পারবো। তাহলে কি 10 আর 12 কত হয়, 22। আর যদি চাই যে না আমি চাচ্ছি যে এখান থেকে আবার কি করব, এখান থেকে আমি আরো যোগ করব, তাহলে কিন্তু দেখেন আমি লেফট আর একটা ঘর করলাম, আমি এখানে কি করলাম, ইকুয়াল দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করব। তাহলে আমার কি দিয়ে আছে, লেফট সাম, এসইউএল সাম লিখলাম, লেখার পরে এটা ক্লিক করলাম, করার পর আমার কি এটা হচ্ছে রাইট। তাহলে আর আই GHT দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর দেখেন আমার কিন্তু 44 হয়ে গেল। অর্থাৎ 22 22 কত হয়, 44। এটা আবার যদি চাই যে আমরা এখান থেকে কি করব, গুণন করব, তাহলে কিন্তু আমাদের এখানে কি দেয়া আছে। অর্থাৎ আমি এখান থেকে গুণন হচ্ছে কি প্রোডাক্ট, প্রোডাক্টে ক্লিক করব, করার পরে আমি কি করব, এখানে ক্লিক করলাম, করার পরে আমি আসলে কোন পাশ থেকে করতে চাচ্ছি সেই জিনিসটা আমাকে শো করতে হবে। তাহলে আমি চাচ্ছি কোথার থেকে, লেফটের থেকে। তাহলে আমি লিখলাম LEFT, অর্থাৎ লেফট করলাম। তাহলে দেখেন আমার কিন্তু গুণন হয়ে যাবে। তাহলে 10 দিয়ে 20 কে গুণ করলে 200 হয়। এরপরে আমি চাচ্ছি কি যে এখানে আরো করা যাবে, সেটা হচ্ছে আমি সাপোজ এখানে কি করব, এভারেজ করব। তাহলে যে এভারেজে ক্লিক করব, তাহলে এভারেজ দিলাম, দেওয়ার পরে আমি কোথায় চাচ্ছি, লেফটে না রাইটে সেই জিনিসটা। তাহলে আমি এভারেজে দিয়ে দেবো হচ্ছে লেফটে, আমার কি আছে লেফট। তাহলে LEFT, লেফট দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। দেখেন আমার দুইটা মিলে এভারেজে 25, অর্থাৎ 50 এর অর্থ কত হয়, 25। এরপরে চাচ্ছি যে আমি এই সর্বোচ্চ সংখ্যাটা বের করতে, তাহলে এখানে আমার কিন্তু দিয়ে আছে ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে আমার ম্যাক্স দিয়ে আছে, ম্যাক্সিমামই হচ্ছে এটা। তাহলে আমি কি চাচ্ছি, লেফটের থেকে আমার সর্বোচ্চ সংখ্যা কত সেটা যদি আমি দিতে চাই, তাহলে আমি কিন্তু আবার কি হবে, এখানে লেফট LEFT, লেফট দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার এটা কি হলো, আমার কিন্তু এটা চলে আসবে। তাহলে আমি ওকে দিলাম, দেওয়ার পর দেন আমার 40, এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 40। আবার যদি চাই যে এখানে সর্বনিম্ন সংখ্যা কত, আমি সাপোজ এখানে দিয়ে দিলাম 13। তাহলে আমার সর্বনিম্ন সংখ্যা বের করতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করব, এখানে আমি ক্লিক করব, এই যে মিনিমাম দিয়ে আছে, মিনিমামে ক্লিক করলে তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যাটা চলে আসবে। এই যে আমি যেখানে এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে কি করব, এখানে দিয়ে দিলাম লেফট LEFT, ঠিক আছে, LEFT দিয়ে দিলাম। দেখেন আমার মিনিমাম সংখ্যাটা কিন্তু চলে আসবে 12, সর্বনিম্ন সংখ্যা এখানে 12। তাহলে আমরা এই ফর্মুলা বারের থেকে কি কি করতে পারি, দেখেন আমি দেখাই। এভারেজ করতে পারবি, কতগুলো সংখ্যা আছে সেগুলো বের করতে পারি। এরপরে ম্যাক্সিমাম সর্বোচ্চ করতে পারি। এরপরে মিনিমাম হচ্ছে সর্বনিম্ন সংখ্যাটা বের করতে পারি। এরপরে আমরা হচ্ছে প্রোডাক্ট গুণন করতে পারি। এরপরে যোগ করতে পারি। এগুলো আমরা শর্টকাট MS ওয়ার্ডে করতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম পেজ লেআউট, মেনু বারে টেবিল গ্রুপের কাজ। এগুলো আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখলেন এবং সেগুলো আশা করি আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা আমার টিউটোরিয়াল দেখে অবশ্যই আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা টেবিলের যে কোনো কাজ করতে পারবেন। আর আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে সমস্যা আছে তা আমার এই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে আজকে আমার এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।